হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আবারও কমিশনের বৈঠক। এসআইআর-এর কাজে যাবতীয় সমস্যা জানতেই এই বৈঠক। এই বৈঠকে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন জুডিশিয়াল অফিসারদের একাংশ। মালদা মুর্শিদাবাদে যারা কাজ করবেন তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগের আধিকারিকদের। হাইকোর্ট ঠিক করে দিয়েছে কারা এই দায়িত্ব পালন করবেন। বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। এ নিয়ে সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক ছিল নির্বাচন কমিশনের। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব ডিজিপি। সেই বৈঠকে এসআইআর প্রক্রিয়ায় নির্ভয় কাজ করা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিচারকদের একাংশ। বিশেষ করে যারা মালদা মুর্শিদাবাদে কাজ করবেন তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যদিও নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যাবে। এর মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনারা যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। সবকিছু ন্যাচুরালি যখন সিপিএমএফ নিয়ে আলোচনা হচ্ছে তো এসব হবেই, ইটস ন্যাচুরাল। কমিশন সূত্রে খবর, প্রায় 60 লক্ষ ভোটারের নথিতে বিভিন্ন গরমিল অস্পষ্টতা মিলেছে। মুর্শিদাবাদে অসঙ্গতি সব থেকে বেশি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 60 লক্ষের নিষ্পত্তি হবে, যার মধ্যে মুর্শিদাবাদের সংখ্যাটা বেশি, সংখ্যা কম কালিম্পং এবং ঝাড়গ্রামে। কমিশন সূত্রে খবর, আপাতত 202 জন জুডিশিয়াল অফিসার তথ্য যাচাইয়ের কাজ করবেন। পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে, মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। সকালে ট্রেনিং হয়ে গেছে, এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন আছে। দিনভর টানাপোড়েনের পরে অবশেষে কলকাতা হাইকোর্টের বৈঠকের পরে কমিশন জানিয়ে দিল লগইন আইডি তৈরি করা সম্ভব হয়েছে, যার ফলে যাচাই কাজ শুরু করা বেশ কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে সম্ভব হয়েছে। ফলে মঙ্গলবার থেকে পুরো দস্তুর এই যাবতীয় কাজ শুরু করা হবে বলেই আশা করা হচ্ছে। 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, হাতে মাত্র কয়েকটা দিন। এই কদিনে নথি যাচাই নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহিনী নিয়ে কমিশনের সঙ্গে রাজ্যের বৈঠক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। এদিনের বৈঠকে বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্পর্শকাতর জায়গায় বাহিনী ব্যবহার করা হবে, বাহিনী কোথায় কত ব্যবহার করা হবে তার দৈনিক মনিটরিং করা হবে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিআরএস থাকবে। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিশেষ পর্যবেক্ষক MK মিশ্রা। রাজ্যের তরফে ছিলেন ডিজিপি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতার পুলিশ কমিশনার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। এর মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনারা যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। সবকিছু ন্যাচুরালি যখন সিপিএমএফ নিয়ে আলোচনা হচ্ছে তো এসব হবেই, ইটস ন্যাচুরাল। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था, नहीं अभी आना चालू नहीं हुआ है। জুডিশিয়াল অফিসাররা এসআইআর-এর কাজ শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। জুডিশিয়াল অফিসারদের সঙ্গে একজন করে লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দিচ্ছে জেলা প্রশাসন। বিডিওদের নির্দেশ পাঠাচ্ছেন এডিএমরা। বিস্ফোরক এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। লিয়াজো অফিসারদের দ্বারা জুডিশিয়াল অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করবে তৃণমূল, এমনটা শুভেন্দু অধিকারী দাবি করছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সিইওকে পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর, তারা এডিএম এলা, তিনি ওই গ্রুপে লিখছেন অল ভিডিওস প্লিজ অ্যাপয়েন্ট ওয়ান এলও, দ্যাট মিনস লিয়াজো অফিসার, টু বি অ্যাটাচড উইথ অনারেবল জুডিশিয়াল অফিসার্স, সেন্ড অল অফ দেম টু ডিএম অফিস ফিজিক্যালি। তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে। নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয় এবং তারা
লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং তারা যেহেতু পশ্চিমবঙ্গের আধিকারিক, তাদেরকে বিভিন্নভাবে শাসক দল এবং প্রশাসন থেকে তাদেরকে ভয় দেখানো বা অন্য জিনিস হয়। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত, তাদের যন্ত্রণায় মন ভারাক্রান্ত। চিঠিতে লিখেছেন নরেন্দ্র মোদী, রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও কেন্দ্র বাংলার জন্য কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা উল্লেখ রয়েছে চিঠিতে। তোষণের রাজনীতি এবং অপশাসন মুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রীর এই চিঠি বাংলার সেবা করার একটি সুযোগ দিন। রাজ্যবাসীকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদী। হবেই তো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গুরুজনের মতো, আমাদের অভিভাবক, গার্জেন। আজকে আমাদের ছেলে মেয়েগুলো বাংলা মানে ইন্টেলিজেন্স, সারা পৃথিবীর টপ পজিশনে বসে আছে বাঙালিরা। আজকে সেই বাংলায় আগামী প্রজন্মকে রাস্তায় দাঁড়িয়ে তাকে 1500 টাকার ভাতা দিচ্ছে। আমার যদি যন্ত্রণা হয় তো মাননীয় প্রধানমন্ত্রীর যন্ত্রণা হবে না? আমাদের এটা দাবি, আমরা এটা আমাদের অঙ্গীকার যে 2026 মে মাসে সরকার যখন আসবে, আমরা এত ইন্ডাস্ট্রি আনবো যে প্রতিটা পরিবারে যাতে আমরা কর্মসংস্থান দিতে পারি। প্রধানমন্ত্রীর চিঠি জয় শ্রীরাম থেকে শিফটেড জয় মা কালী, আর ভোটের পর ওটা জয় বাংলায় চলে আসবে। পুরো তৃণমূল জিতবে, তৃণমূলের স্লোগান আপনাদের দিয়ে আমরা বলিয়ে ছাড়ব। এই চিঠিটি আগাগোড়া মানুষকে বিভ্রান্ত করা আছে। আর জয় শ্রীরাম থেকে সরে গেছে মানেই বুঝতে পারবেন বিজেপি জয় মা কালী নতুন করে শেখাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়, চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হবে, কালী মায়ের আশীর্বাদ ধন্য।